All the characters created in this story are fictional. No idols are underestimated here. Try to take the story realistically and fictionalize the characters. The authorities are not responsible if you take the characters seriously. সারা পথ ভালোই টুকটাক গল্প হয়েছিল ওদের, কিন্তু গল্প করতে করতে তে কখন যে ঘুমিয়ে পড়লো। জাংকুক অবাক হয়ে ভাবলো, একটা মানুষ কিভাবে এত তাড়াতাড়ি ঘুমাতে পারে। তে কিছু একটা জিজ্ঞাসা করেছিল, তার উত্তর দিয়ে খেয়াল করলো তে ঘুমাচ্ছে। খুব হাসি পাচ্ছিল জাংকুকের, কিন্তু মেয়েটা বেশ সহজ সরল কিন্তু ভীষণ সাহসী, মুখটাও খুব মিষ্টি। অন্ধকার আস্তে আস্তে কেটে যাচ্ছে, ভোরের হালকা আলো এসে পড়ছে তের মুখে। সত্যি অনেকদিন পর কোনো মেয়েকে দেখে এত ভালো লাগছে। কাল রাতে যখন প্রথম দেখেছিল তখন কিন্তু কিছুই ফিল হয়নি, অন্য সব মেয়েদের মতোই মনে হয়েছে, কিন্তু এখন অন্যরকম লাগছে কেন জানি। হঠাৎ জিমিনের ফিসফিসানোর গলা পাওয়া গেল। ভাইয়া, প্রেম কিন্তু এভাবেই হয়। জাংকুক আস্তে আস্তে বলল, উফ তোরা না এমন সব কথাবার্তা বলিস, যা ভাগ এখান থেকে। তাই? তাহলে ওর দিকে ওভাবে তাকিয়েছিলে কেন? অনেকক্ষণ ধরে তাকিয়ে আছো দেখলাম, ভালো লেগে গেল বুঝি? প্রাকৃতিক সৌন্দর্য দেখলে ট্রাভেলারদের ভালোই লাগে। প্রাকৃতিক সৌন্দর্য মানে? তাকিয়ে দেখ ওর দিকে, তোদের মতো এত রং চং মাখেনি, একদম ন্যাচারাল। তার উপর ভোরের আলো কিভাবে ভরিয়ে দিয়েছে ওকে দেখ। ও বাবা, আমি একটু সাজি বলে এভাবে বলতে পারলে ভাইয়া? তো এত আটা ময়দা মাখলে কি বলবো, বলেই জিমিন চলে গেল। কিছুক্ষণ পর আচমকা তের মাথাটা জাংকুকের কাঁধে পড়লো। জাংকুক অবাক হয়ে দেখলো তের মাথাটা ওর কাঁধে একটু বাঁকা হয়ে আছে। একটু নিচে হয়ে বসলো যাতে তের কষ্ট না হয়, তাতে তেও আরাম করে মাথাটা রাখতে পারলো। মিষ্টি একটা ঘ্রাণ এলো ওর চুলের ভিতর থেকে। অদ্ভুত এক অনুভূতি হলো জাংকুকের। মনে হলো মেয়েটা যদি সারা জীবন এভাবে ওর কাঁধে শোয় ব্যাপারটা মন্দ হয় না, কিন্তু মেয়েটা তো বড্ড বাচ্চা। এভাবে প্রায় আধা ঘন্টা হয়ে গেল। জাংকুক কখনো বাসে ঘুমাতে পারে না, তাই পুরো বাস যখন ঘুমে বিভোর তখন ও একা একা জেগে। হঠাৎ বাসটা নড়ে উঠলো, বোধহয় স্পিড ব্রেকার পার করলো, আর তেরও ঘুম ভেঙে গেল। চোখ মেলে দেখে ও জাংকুকের কাঁধে শুয়ে আছে। লজ্জা পেয়ে তাড়াতাড়ি সরে গিয়ে বলল, সরি, কখন যে ঘুমিয়ে পড়েছি টের পাইনি। জাংকুক হেসে বলল, ইটস ওকে। তারপর থেকে কেমন যেন একটা জড়তা কাজ করছিল, কিছুই বলতে পারেনি আর। কিছুক্ষণ পর জাংকুক বলল, প্লিজ বি নর্মাল, আমি কিচ্ছু মনে করিনি। তে তাকালো, ছেলেটার চোখের মধ্যে যেন কি আছে, কিন্তু কি সেটা? যখন বাস বান্দরবান পৌঁছালো ঘড়িতে ভোর 6টা। বান্দরবান ঢোকার মুখেই তে অবাক হয়ে দেখতে লাগলো আশেপাশের সব গাছপালা অনেক নিচে। যে রাস্তায় ওদের বাস চলছে তা অনেক উঁচুতে, আর ওদের বাস ক্রমশ উপরের দিকেই উঠছে। অদ্ভুত এক রোমাঞ্চ বোধ করলো তে। পাহাড়ি রাস্তায় ও এই প্রথম। হঠাৎ বাসটা বায়ে মোড় নিল। রাস্তার বাম পাশে একটা সার্কেল শেপ খাদ, আর তা পেরোতেই বান্দরবান বাস স্ট্যান্ড। বাস স্ট্যান্ডের উল্টো পাশে বড় একটা পাহাড়কে দেখতে দেয়ালের মতো লাগছিল। সব মিলিয়ে বান্দরবানের ওকে এভাবে বরণ করে নেওয়াটা ভালোই লাগলো তের। বরণই তো, ও টিভিতে দেখেছিল বান্দরবানকে, এই বাস স্ট্যান্ডটাও দেখেছিল। সাধারণ মফস্বলের বাস স্ট্যান্ডের মতোই মনে হয়েছিল, কিন্তু এটা আদৌ সাধারণ না। গ্রুপের 28 জন মেম্বারের ফ্রেশ হওয়া আর চেঞ্জ করার জন্য সাধারণ একটা হোটেলের 4টা রুম বুক করা ছিল। সব মিলিয়ে 6 জন মেয়ে আর 22 জন ছেলে। একটা রুম মেয়েদেরকে দেওয়া হলো আর বাকি 3টা ছেলেরা ভাগাভাগি করে ইউজ করলো। সবাইকে ফ্রেশ হওয়ার জন্য সময় দেওয়া হলো মাত্র 2 ঘন্টা। তে সেদিন মাত্র 5 মিনিটে গোসল করেছিল। বাসায় থাকলে এই সময়ের মধ্যে জীবনও গোসল করতে পারতো না। ব্লু জিন্সের উপর ফুল স্লিভ হোয়াইট লেডিস শার্ট পরলো তে, তার উপর ব্ল্যাক হুডি। চুলগুলোকে উপরে উঠিয়ে একটা ঝুঁটি করলো। তারপর ব্যাগ থেকে ওর প্রিয় ব্ল্যাক এন্ড হোয়াইট কেটসটা বের করে পরে ব্যাকপ্যাকটা গুছিয়ে নিল। তারপর সেটাকে কাঁধে নিতে নিতে রুম থেকে বের হতেই দেখতে পেল জাংকুককে। হোটেলের লম্বা প্যাসেজটার শেষে সেখানটার দেয়ালে বারান্দার মতো খোলা, ওইখানেই জাংকুক দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। কথা বলা শেষ হতেই ডাকলো, এই তে। তে জাংকুকের কাছে গেল। বাহ, একদম ট্রেকার লুক। তে হাসলো, মেয়েরা এত তাড়াতাড়ি রেডি হতে পারে বলে আমার জানা ছিল না। রেডি হতে অবশ্যই টাইম লাগতে পারে, মেয়েদের দোষ দেওয়া যায় না, কিন্তু এখানে তো আর আমি বিয়ে খেতে যাচ্ছি না যে সাজুগুজু করবো আর লেট হবে। আমি জাস্ট শাওয়ার নিয়েছি, ঘুরতে এসে আর কিছু প্রয়োজন দেখছি না। তোমাকে যতটা ছোট ভেবেছিলাম ততটা ছোট কিন্তু তুমি নাও। ছোট ভেবেছিলেন কেন? তুমি আমার থেকে অনেক ছোটই, আর দেখতেও তুমি ছোট, তাই আর কি, বাট তুমি ম্যাচিওর। তে হেসে বলল,
আজকাল মেয়েরা 14-15 বছর বয়সে ম্যাচিউর হয়ে যায়। তাই নাকি? তা হতে পারে অবশ্য। বাই দ্য ওয়ে, শুনেছিলে তো বলা হয়েছিল ফ্রেশ হয়ে হোটেলের রেস্টুরেন্টে নাস্তা করে নিতে? হ্যাঁ, চলো নাস্তা করে আসি। আমি আবার একা একা খেতে পারি না, তাই সঙ্গী খুঁজছিলাম। সুগার জন্য অপেক্ষা করছিলাম। অন্যদের কাউকে তো চিনি না, কিন্তু ওর তো কোনো খবরই নেই। তুমি যখন চলে এসেছো ভালোই হলো। তুমিও একা। কিন্তু সবার তো হয়নি, সবাই একসাথে খেতে যাবে না? আরে না, যার আগে হবে সে আগেই খেয়ে নেবে, তাতে চাপ কম থাকবে। এজন্যই তো রেস্টুরেন্ট ঠিক করে রেখেছে আগে থেকেই। ওহ ঠিক আছে, চলুন। দুজনেই চুপচাপ খাচ্ছিল। হঠাৎ জাঙ্কুক খেতে খেতেই বলল, বাস কোরাইল খেয়েছো কখনো? সেটা আবার কি? বাস বলেই জাঙ্কুক হেসে দিল। তে অবাক হয়ে চেয়ে রইল। বাস আবার কিভাবে খায়? বাঁশ যখন খুব কচি থাকে তখন ওটাকে মাটির হাঁড়ি দিয়ে ঢেকে রাখে। তারপর ওই কচি বাঁশ কুচি করে চিংড়ি মাছ দিয়ে অথবা মুরগি দিয়ে রান্না করে। পৃথিবীর অন্যতম সুস্বাদু খাবার। গ্রাম অঞ্চলের মানুষ খায় তবে কম, কিন্তু পাহাড়িদের এটা নিত্য খাবার। ও বাট বাস কিভাবে ভালো লাগতে পারে আমি বুঝতে পারছি না। এখানে কয়েকটা রেস্টুরেন্টে রান্না করে, তবে এখন পাওয়া যাবে না, দুপুরে হয়। থানচি বাজার থেকে বাঁশ কুড়াইল কিনে নিব নে, তারপর রান্না করে খাওয়াবো, তখন দেখো কেমন লাগে। আপনি রান্না করতে পারেন? না পারার কি হলো, ব্যাচেলর তো। ও জাঙ্কুকের খাওয়া শেষ, উঠে হাত ধুতে গেল। কিছুক্ষণের মধ্যে তেরো খাওয়া শেষ হয়ে গেল। ওরা হোটেলের বাইরে গেল। হাঁটতে হাঁটতে তে বলল, ব্যাচেলর তো বুঝলাম, কিন্তু ফ্যামিলি বাবা মা? ও ওনারা চিটাগাং থাকে। আপনার বাড়ি চিটাগাংয়ে? না না, বাবার পোস্টিং এখানে। ও আপনার ভাই বোন নেই? একটা ছোট বোন আর একটা ছোট ভাই আছে। বাবা মায়ের সাথেই থাকে। ভাই স্কুলে আর বোন কলেজে পড়ে। তোমার? বড় ভাইয়া একটা। ও, আর আপনি ঢাকায় কোথায় থাকেন? ধানমন্ডি। ধানমন্ডি কত নম্বরে? 11-এ। তুমিও কি ধানমন্ডিতে নাকি? তে হেসে ফেললো। আমার বাসা 11-তে। আপনার কত নম্বর বাসা? 312। হোয়াট এ কোইন্সিডেন্স। জাঙ্কুক হেসে বলল, তুমিও কি 312-তে থাকো? না, 310 নম্বরটা আমাদের বাসা। জাঙ্কুক এবার হো হো করে হেসে দিল। তারপর বলল, এত কাছাকাছি আর পরিচয় হলো কিনা এই পাহাড়ে এসে। তেও হাসছিল। আপনি ওখানে কতদিন ধরে থাকেন? 5 বছর ধরে। ভার্সিটিতে ভর্তি হবার পর থেকেই। তুমি? ছোটবেলা থেকেই। ও আচ্ছা, আপনি কি এই ধরনের ট্রিপে আগেও এসেছেন? আমি টিউবির সব ট্রিপেই থাকি। টিউবি? ও, ট্রাভেলার্স অফ বাংলাদেশ। ও আচ্ছা। তবে সুগাদের সাথে ছোটখাটো ট্রিপে গিয়েছি, বড় ট্রিপে এই প্রথম। মানে টিউবি আর সুগা ভাইয়ারা কি আলাদা? আলাদা বলতে সুগা অথরিটির কেউ না, বাট প্রায় এরকম ট্যুর অ্যারেঞ্জ করে। গ্রুপে ইভেন্ট খুলে, গ্রুপের মেম্বাররাও ভালোই অ্যাটেন্ড করে। তার মানে এটা কোনো অফিসিয়াল ট্যুর না? তের মনের মধ্যে একটা ভয় ঢুকলো। জাঙ্কুক বলল, ভয় পাচ্ছো? তে ভাঙবে তবু মচকাবে না টাইপের মেয়ে, তাই বলল, ভয়ের কি আছে? ভয় পেতেই পারো, যেহেতু তুমি ভেবেছিলে এটা টিউবির অফিসিয়াল ট্যুর। তে অবাক। হাই রে, এই ছেলে কি মনের মধ্যে ঢুকে ওর ভাবনাটাও পড়ে ফেললো। হ্যাঁ তা ভেবেছিলাম, কিন্তু তার সাথে ভয় পাওয়ার কি সম্পর্ক? না মানে ওদের অভিজ্ঞতা তো আর টিউবির অথরিটির মতো না। আর সুগার ট্যুর গুলো খুব অল্প খরচে হয়, আর মনের মতো ঘোরাও যায় ঠিক। তবে ম্যানেজমেন্টে কিছু কিছু প্রবলেম থাকে। একটা মানুষের পক্ষে এত দিক সামলানো ডিফিকাল্ট বটে। তবে এবার তো সাথে জিমিনও আছে। হোপফুলি আগের গুলো থেকে এটা বেটার হবে। এর বুকটা দুরু দুরু করতে লাগলো। জীবনে পাহাড় আসেনি। ঘোরাঘুরি বলতে ফ্যামিলি ট্যুরে কক্সবাজার আর ফ্রেন্ডের সাথে সিলেট। এছাড়া ঢাকার বাইরে কোথাও তেমন যাওয়া হয়নি। কি যে আছে কপালে। আমরা হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এসেছি, চলুন ফিরে যাওয়া যাক। ও হ্যাঁ চলো। ওদের দুটো জিপ ঠিক করা ছিল। বাস স্ট্যান্ড থেকে ছাড়ার কথা আরো 10 মিনিট পরে। বাস স্ট্যান্ডে গিয়ে দেখলো ওদের ঠিক করা জিপ দুটো নেই। লোকজনকে জিজ্ঞাসা করতেই বললো সেখান থেকে কোনো জিপ এখনো ছাড়েনি আজ। ওরা নিশ্চিন্তে হোটেলে গেল। হয়তো হোটেলের সামনে থেকে ছাড়বে, কিন্তু হোটেলের সামনে কোনো জিপ দেখা গেল না। হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসা করতেই বললো, দুটো জিপ তো প্রায় 1 ঘন্টা আগেই ছেড়ে গেছে। মাথায় বাজ পড়লো জাঙ্কুক আর তের। সাথে সাথেই জাঙ্কুক ফোন করলো সুগাকে। সুগার মোবাইল বন্ধ। তে বলল, মোবাইল বন্ধ কেন? বন্ধ না, নেটওয়ার্ক প্রবলেম হবে। 1 ঘন্টা আগে ছাড়লে তো এখন ওরা পাহাড়ে। ওকে বলেছিলাম শহরের বাইরে এয়ারটেল নেটওয়ার্ক থাকে না, অন্য সিম যেন নিয়ে নেয়। কিন্তু আমি এটা বুঝতে পারছি না, যে টাইমে জিপ ছাড়ার কথা সেই টাইম হতে তো আরো 5 মিনিট বাকি। এত আগে কেন ছাড়লো? আর যদি ছাড়ে তবে দেখবে না সব মেম্বারস আছে কিনা। তোমাকে বলেছিলাম না ওদের ম্যানেজমেন্টে প্রবলেম আছে। যাই হোক, এখন কি করব? ঢাকা ফিরে যাবে? নো ওয়ে, একবার যখন ঠিক করেছি নাফাখুম ঘুরতে যাব, না যেতে পারলে আমি পাগল হয়ে যাব। কিন্তু জেদ করাটা আই থিংক ঠিক হবে না, অনেক দূরের রাস্তা। এখন বাসায় ফিরলে বাবা আমাকে আর কখনো এই ধরনের ট্রিপে যেতে দিবে না। বাবা চাইছিল না এবারও, ভাইয়া রাজি করিয়েছে, আমি ফিরে যাব না। পকেটে হাত ঢুকিয়ে জাঙ্কুক ভাবছিল কি করা যায়। এর মধ্যেই তে বলল, আচ্ছা আমরা দুজন একটা জিপ ভাড়া করে চলে যাই। সেটা সম্ভব না। থানচির জিপ ভাড়া 8 থেকে 9,000 টাকা। অত টাকা আমার কাছে নেই। ট্রিপের টাকা তো পুরোটাই দিয়ে দিয়েছি রেজিস্ট্রেশনের সময়। আর ওরা থানচি পৌঁছানোর আগে আমরা ওদের
কানেক্ট করতে পারবো না, কারণ রাস্তায় নেটওয়ার্ক পাওয়া যাবে না। তে অবাক হয়ে বলল, ভাড়া এত বেশি? হ্যাঁ, অনেক দূর না, তার উপর পাহাড়ি রাস্তা, আর ভাড়া সিস্টেম আপ ডাউন, তুমি ফিরে না আসলেও ভাড়া দিতে হবে। আমার কাছে 2000 টাকার মতো আছে। আমার কাছে 4-5 হাজার হবে, কিন্তু তাতেও জিপ পাওয়া যাবে না। তে টেনশনে পড়ে গেল, বাসায় ও 10 দিনের আগে ফিরবে না এটা কনফার্ম, আর নাফাখুম ওকে যেতেই হবে। কিন্তু কি করবে এখন? জাঙ্কুকের দিকে তাকিয়ে দেখলো খুব সিরিয়াসলি কিছু চিন্তা করছে। এই যে মিষ্টি পাখির দলেরা, ভিডিও দেখো কিন্তু লাইক করো না, জলদি জলদি লাইক কমেন্ট করো বেশি বেশি। Or subscribe Corey Da.